एवरीवन वेलकम बैक टू आवर चैनल। আমি সঙ্গীতা তোমাদের হিস্ট্রি টিচার। আজকে আমি তোমাদেরকে ক্লাস 10 এর পঞ্চম অধ্যায় সম্পর্কে পড়াবো এবং এই অধ্যায় থেকে তোমাদের টেস্টে এবং 2026 যে মাধ্যমিক ফাইনাল এক্সাম আসতে চলেছে তার জন্য এই অধ্যায়টি থেকে কি কি কোশ্চেন পড়লেই তোমরা কমন পাবে সেই বিষয়ে আলোচনা করব। তোমাদের 1 ও 2 নম্বরের জন্য হয়তো পুরো চ্যাপ্টারটাই তোমাদেরকে পড়তে হবে পঞ্চম অধ্যায়, কিন্তু 4 ও 8 নম্বরের জন্য শুধু কোন কোন কোশ্চেনগুলো পড়লেই তোমরা কমন পাবে সেই টপিকগুলো নিয়েই আজকে আমি বিস্তৃতভাবে তোমাদের সাথে আলোচনা করব, যাতে তোমাদের নোট লিখতে পরে সুবিধা হয়। তো মাত্র 6টি টপিক এর মধ্যে রয়েছে পঞ্চম অধ্যায় থেকে, এই 6টি পড়লে আশা করছি তোমাদের কভার হয়ে যাবে। তার মধ্যে প্রথম হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, দ্বিতীয় হচ্ছে বসুবিজ্ঞান মন্দির সম্পর্কে একটি টিকা, তৃতীয় হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স, চতুর্থ পর্বে বিজ্ঞান চর্চায় আইএসিএস এর অবদান কি এবং পঞ্চম পর্বে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল এবং ষষ্ঠ পর্বে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয়। এই লাস্টের কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা প্রায়শই তোমাদের এসে থাকে, তাও এবারও তোমরা এই কোশ্চেনটা পড়বে কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। তাহলে চলো প্রথম থেকে আমরা শুরু করি। প্রথম আমাদের যে টপিক হলো তা হলো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের অ্যাকচুয়াল সম্পর্কটা কি। আগে মানে কিভাবে জানতে ইচ্ছা করে না যে ছাপা বইয়ের পরে কিভাবে আমাদের বাংলাতে এত শিক্ষা বিস্তার ব্যাপক আকারে ছড়িয়ে পড়লো, সেই নিয়ে এই টপিকটা। এটি 4 বা 8 দুটোতেই আসতে পারে। তো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক হলো, আগে যখন ছাপাখানা আমাদের বাংলাতে আবিষ্কৃত হয়নি তার আগে বাইরে থেকে বই ছাপিয়ে আনা হতো, কিন্তু সেই বইয়ের মূল্য এত বেশি ছিল যে তা উচ্চবিত্ত ছাড়া অন্য কেউ ক্রয় করতেই পারতো না। কিন্তু ছাপাখানা আবিষ্কৃত হওয়ার পরেও প্রচুর বই ছাপাখানায় ছাপতে থাকে এবং তা কম দামে বাজারে বিক্রি হওয়ার ফলে তা সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে আসে। আরেকটি সব থেকে বড় ছাপাখানার উদ্যোগ হলো যে তারা মাতৃভাষাতে এই সমস্ত বইগুলি ছাপাতো, ফলে শিক্ষা কিন্তু বাংলাতে ব্যাপক আকারে এর জন্য ছড়িয়ে পড়ে। এই উদ্দেশ্যেই কিন্তু শ্রীরামপুরে 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি একটি শ্রীরামপুর মিশন প্রেস নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করে। তৎকালীন সময়ে এই প্রেসটা এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বের এক অন্যতম ছাপাখানা হিসেবে খ্যাতি লাভ করে এবং এখান থেকেই বাংলা, ইংরেজি, উর্দু, সংস্কৃত, হিন্দি প্রভৃতি ভাষায় বাইবেল প্রকাশিত হতে থাকে এবং এই ছাপাখানা থেকেই বাংলা, উর্দু, হিন্দি, সংস্কৃত, উড়িয়া প্রভৃতি ভাষাতে বাইবেলের অনুবাদ হতে থাকে এবং এর পাশাপাশি আমাদের ভারতের প্রাচীন রামায়ণ, মহাভারত এই সমস্ত মহাকাব্যগুলি এবং এর পাশাপাশি বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ কিন্তু বাংলা ভাষায় ছাপতে শুরু করে। আর এর একটি সব থেকে বড় গুণ কি ছিল জানো, এইখান থেকে বিভিন্ন প্রকার তৎকালীন পত্রপত্রিকা যেমন সমাচার দর্পণ, বেঙ্গল গ্যাজেট এই সমস্ত পত্রপত্রিকা কিন্তু এই মিশন প্রেস থেকেই ছাপা হতে থাকে। এই মিশন প্রেসের একমাত্র উদ্দেশ্যই ছিল কিন্তু বাংলায় ব্যাপক হারে শিক্ষার বিস্তার ঘটানো। এই উদ্দেশ্যেই উইলিয়াম ওয়ার্ড, উইলিয়াম কেরি ও উইলিয়াম মার্সম্যান একত্রে ভূমিকা নেন। আর এরা তিনজন কিন্তু একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। এইটা কিন্তু 2 নম্বরের প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা প্রায়শই পরীক্ষায় রিপিট হয়, তাই এটা 2 নম্বরের জন্য অবশ্যই মনে রাখবে। আর আমি আমার পড়ানোর মাঝখানে এইভাবেই 1 ও 2 নম্বরের জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা বলে দেবো, তাই অবশ্যই মন দিয়ে আমার পড়ানোগুলো শুনবে। তো এই শ্রীরামপুর মিশন প্রেস থেকে যে ছাপা বই শুরু হতে থাকে তার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় 1870 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এবং এই ক্যালকাটা স্কুল বুক সোসাইটির আন্ডারে কিন্তু প্রচুর স্কুল তৎকালীন বাংলায় গড়ে ওঠে এবং তারা অনেক কম পয়সায় ছাত্রদের হাতে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে এবং তারা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কিন্তু আরো অনেক ভূমিকা নেয়, শুধু বই ছাপায় না। যেমন উইলিয়াম মার্সম্যান 1816 খ্রিস্টাব্দে স্থানীয় বুক সম্বন্ধে একটি পরিকল্পনা গ্রহণ করেন আর তাদের উদ্যোগে কিন্তু 1818 খ্রিস্টাব্দের মধ্যে বাংলাতে প্রায় 103টি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে।
এবং এই শ্রীরামপুর ত্রয়ী এদের উদ্যোগেই এশিয়ার তৎকালীন সর্বপ্রথম ডিগ্রি কলেজও প্রতিষ্ঠিত হয়। তো এই সমস্ত ডিটেলস দিয়েই তোমরা এই নোটটি কমপ্লিট করবে। এরপর আমাদের সেকেন্ড টপিক হলো বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে একটি টিকা। এই টিকা সম্ভবত 4 নম্বরেই আসে। এটিও তোমাদের খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা, তাই অবশ্যই পড়ো। 19 শতকে আধুনিক বিজ্ঞান চর্চার প্রসারের ক্ষেত্রে যারা সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তাদের মধ্যে অন্যতম ছিলেন স্যার আচার্য জগদীশচন্দ্র বসু। তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং তার ভ্রমণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিজ্ঞান বিষয়ে বহু অভিজ্ঞতা সঞ্চয় করেন এবং আমাদের স্বদেশে একটি আধুনিক বিজ্ঞান চর্চা প্রতিষ্ঠার কেন্দ্র গড়ে তোলার তিনি একটি পরিকল্পনা নেন এবং এই উদ্দেশ্য সফল করার জন্যই তিনি প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনা থেকে ইস্তফা নিয়ে 1917 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউশন। এবং তার এই বসু বিজ্ঞান মন্দিরে তিনি পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, উদ্ভিদবিদ্যা প্রভৃতি সম্পর্কে আধুনিক বিজ্ঞান চর্চা এই সমস্ত উদ্যোগ খোলেন। এবং তার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অবদান ছিল যিনি যে বিজ্ঞান চর্চা প্রতিষ্ঠা করেন এবং বিজ্ঞান গবেষণার জন্য তিনি মাতৃভাষার ব্যবহার করতেন এবং মাতৃভাষায় বিজ্ঞান চর্চার জন্য তার প্রথম উদ্যোগ ছিল অব্যক্ত। এবং এর পরবর্তীকালে রেডিও তিনি আবিষ্কার করেন, যেটি আধুনিককালে খুবই একটি জনপ্রিয় জিনিস। এবং তিনি এই বসু বিজ্ঞান মন্দিরে দীর্ঘ গবেষণার পরেই আবিষ্কার করেন কেসকোগ্রাফ নামে একটি যন্ত্র এবং এই যন্ত্রের সাহায্যে তিনি প্রমাণ করেন যে প্রাণীদের মতো উদ্ভিদেরও প্রাণ আছে। এরপর আমরা তৃতীয় প্রশ্ন সম্পর্কে করব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স সম্পর্কে। বাংলায় ছাপাখানার অগ্রগতিতে কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একটি উল্লেখযোগ্য নাম। তিনি একাধারে ছিলেন চিত্রকার, গীতকার, সুরকার ও অন্যদিকে ছিলেন তিনি বাংলার ছাপাখানার অগ্রপথিক। এই নোটটি শুরু করার আগে সবার প্রথমে তোমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্ম ডিটেলস দেওয়ার চেষ্টা করবে। যেমন তিনি ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানে তার প্রাথমিক শিক্ষা শেষ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনার জন্য আসেন এবং সেখানে পড়াশোনাকালীনই তিনি সখা, সাথী, বালক, মুকুল এই সমস্ত পত্রপত্রিকায় লেখালেখি করতেন এবং তার প্রথম যে বই ছেলেদের রামায়ণ, সেখানে তিনি প্রথম যোগেন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটির জন্য বেশ কিছু ছবিও সেখান থেকে প্রকাশ করেন, কিন্তু এতে তিনি খুব একটা সন্তুষ্ট হননি। তাই পরে তিনি বিদেশ থেকে মুদ্রণ যন্ত্র আনাবার ব্যবস্থা করেন এবং 1885 খ্রিস্টাব্দে কলকাতার শিবনারায়ণ দাস লেনে প্রতিষ্ঠা করেন ইউ অ্যান্ড রায় অ্যান্ড কোং এবং 1895 খ্রিস্টাব্দে এরই নাম পরিবর্তন করে রাখা হয় ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স। এখানে লেখালেখির পাশাপাশি তিনি একটি ছবি স্টুডিও খোলেন এবং এখান থেকেই কিন্তু প্রসেস প্রিন্টিং শিল্পের বিকাশ হয়, যা ছিল তখন ভারতে প্রথম। এবং 1911 খ্রিস্টাব্দে আধুনিক এই ফটোগ্রাফি ও মুদ্রণ শিল্প সম্পর্কে শিক্ষাদানের জন্যই তার পুত্র সুকুমার রায়কে তিনি ইংল্যান্ডে পাঠান। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিন্তু সেই সময় প্রথম, অর্থাৎ যখন সাদা কালো ছবি প্রিন্ট করা হতো সেই সময় তার সন্দেশ পত্রিকাতে তিনি প্রথম রঙিন ছবি প্রিন্ট করার ব্যবস্থা করেন এবং তার পুত্র সুকুমার রায়, তার পৌত্র সত্যজিৎ রায় এবং পৌত্র সন্দীপ রায় এই পত্রিকার পরে সম্পাদনা করতেন এবং এখান থেকেই পরবর্তীকালে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের রামায়ণ, বাংলার টুনাটুনির গল্প এবং বিভিন্ন ভ্রমণ বিষয়ের অভিজ্ঞতা, ছোটদের জন্য নানা বই এবং বহু বিদেশি সাহিত্য তিনি এখান থেকে মাতৃভাষাতে প্রকাশ করতে শুরু করেন। এরপর আমরা চতুর্থ নম্বর যে প্রশ্ন পড়ব তা হলো বিজ্ঞান চর্চায় IACS এর অবদান। বাংলা তথা ভারতের কারিগরি ও বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আর একটি উল্লেখযোগ্য নাম হলো মহেন্দ্রলাল সরকার।
তিনি পেশায় একজন চিকিৎসক হলেও তিনি চেয়েছিলেন বাংলার সাধারণ মানুষের মন থেকে যত কুসংস্কার অন্ধবিশ্বাস আছে সেগুলি দূর করে তাদের মধ্যে যুক্তিবাদের প্রসার ঘটাতে। প্রথমে তিনি অ্যালোপ্যাথি চিকিৎসক হলেও পরে তিনি হোমিওপ্যাথির চিকিৎসা শুরু করেন এবং তিনি বিজ্ঞানের অধ্যাপক ফাদার ইউজিন লাফোর সহায়তায় 1876 খ্রিস্টাব্দের 29 জুলাই কলকাতার বউবাজার স্ট্রিটে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা সংক্ষেপে IACS। এখানে অন্যতম কাজই ছিল যে বিভিন্ন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যার প্রতিটি শাখা নিয়ে আলাপ আলোচনা করা এবং এর পাশাপাশি বিজ্ঞানের আরও যে শাখা আসে সেই সমস্ত নিয়ে বিভিন্ন সভা সমিতি এই সমস্ত কিছু রাখা। এবং এই উদ্দেশ্যেই কিন্তু স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, রাজেন্দ্রনাথ মিত্র এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও এখানকার এর পৃষ্ঠপোষক ছিলেন এবং প্যারীমোহন মুখোপাধ্যায় এর প্রথম অধিকর্তা ছিলেন। এটি 1 নম্বরের প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই IACS এর একটি নিজস্ব পত্রিকা ছিল। এই পত্রিকাটি হলো ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স, যা দেশ বিদেশের বিভিন্ন বিজ্ঞান পত্রিকার বিজ্ঞানীদের গবেষণার কাজ প্রকাশিত করতেন। এবং এখান থেকে যারা বিজ্ঞান গবেষণার কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন স্যার আচার্য জগদীশচন্দ্র বসু, যার সম্পর্কে আমরা একটু আগে বললাম, বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে। এবং এছাড়াও রয়েছে আশুতোষ মুখোপাধ্যায়, চুনিলাল বোস, চন্দ্রশেখর ভেঙ্কটরমন প্রমুখ উল্লেখযোগ্য ব্যক্তিরা। তো এটাও কিন্তু 4 নম্বরের জন্য তোমাদের আসবে। এরপর 5 নম্বর প্রশ্ন যেটা এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল। তৎকালীন বাংলায় যে সমস্ত মহান ব্যক্তিরা আমাদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বা বিজ্ঞান চর্চা প্রসারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তাদের মধ্যে আরও একটি উল্লেখযোগ্য নাম হলো তারকনাথ পালি। তিনি 1906 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত করেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান এবং পরবর্তীকালে 1924 খ্রিস্টাব্দে এটি যাদবপুরে স্থানান্তরিত করা হয় এবং 28 খ্রিস্টাব্দে এর নতুন নাম হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এখানে কলাবিদ্যার পাশাপাশি পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, প্রযুক্তি, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করা হতো এবং এখান থেকে বাংলার বহু ছাত্ররা কারিগরি শিক্ষায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এবং 1947 সালে আমাদের দেশ যখন স্বাধীনতা লাভ করে তারপরে অর্থাৎ 1955 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় এবং এখান থেকেই বিভিন্ন ছাত্রছাত্রীরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলায় বহু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু গড়ে তোলে। তো এটিও তোমাদের 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এই 4টি কোশ্চেন তোমরা 4 নম্বরের জন্য বেসিক্যালি রেডি করবে। এগুলো 4 নম্বর টিকা হিসেবে এগুলো এসে থাকে। এই অধ্যায় থেকে তোমাদের লাস্ট আর কি ইম্পর্টেন্ট টপিক হলো, বলতে পারো এই সবগুলির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টপিক হলো বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয়। এটি প্রতিবারই কিন্তু একটা হিট কোশ্চেন হিসেবে দাঁড়ায়। এটি যদিও পরীক্ষায় বারবারই এসে থাকে, তবুও এবার তোমরা এটি 4 ও 8 নম্বরের জন্য অবশ্যই কিন্তু রেডি করে যাবে। এই রবীন্দ্রনাথ ঠাকুর কি উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে সেটাই আলোচনার বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কখনোই প্রকৃতি থেকে মানুষ ও শিক্ষাকে আলাদা হিসেবে দেখেনি। তিনি মনে করেছিলেন মানুষের মধ্যে শিক্ষার যদি প্রসার ঘটাতেই হয় তবে মানুষ, প্রকৃতি ও শিক্ষা এই তিনটির মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার প্রথমে গড়ে তোলা প্রয়োজন। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নিজে প্রকৃতির সঙ্গে একটি অন্যরকম সম্পর্ক ছিল, যা তার ছেলেবেলার বিভিন্ন জীবন স্মৃতি থেকে আমরা তা জানতে পারি। এবং এই উদ্দেশ্যেই তিনি শান্তিনিকেতনে কিন্তু 1925 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন পঞ্চবতী প্রতিষ্ঠা প্রকাশ করেন, যেখানে তিনি বৃক্ষরোপণ উৎসব চালু করেন এবং তার মৃত্যুর পর থেকে কিন্তু প্রতি বছর 22শে শ্রাবণ দিনটিতে শান্তিনিকেতনে কিন্তু বৃক্ষরোপণ উৎসব পালন করা হয়ে থাকে। এবং রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে খোলা প্রকৃতির মধ্যেই মানুষকে শিক্ষাদানের ব্যবস্থা দেওয়া হোক। এর জন্য খোলা প্রকৃতির মাধ্যমে বসেই কিন্তু রবীন্দ্রনাথ তার ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে থাকেন। আর শুধুমাত্র রবীন্দ্রনাথ যে
শিক্ষা দিয়েছিলেন তাই নয়, তিনি সাধারণ মানুষের উন্নতির জন্যও কিন্তু এই বিশ্বভারতী থেকে অনেক কিছু করেছেন। যেমন তিনি পল্লীগ্রামের মানুষের সুবিধার জন্য প্রতিষ্ঠা করেছিলেন হিতৈষী তহবিল। এই হিতৈষী তহবিলে যে অর্থ জমা হতো তা দিয়েই তিনি রাস্তাঘাট নির্মাণ, মন্দির, মসজিদ এই সমস্ত নির্মাণ করেন এবং স্কুল, মাদ্রাসা, কলেজ প্রতিষ্ঠা এই সমস্ত কিছু উন্নয়নমূলক কাজ তিনি করে থাকেন। এবং তিনি শিয়ালদাতে প্রতিষ্ঠা করেন মহর্ষি দাতব্য চিকিৎসালয় এবং এই শিয়ালদাতেই তিনি আদর্শ কৃষিক্ষেত্র স্থাপন করে সেখানে ট্র্যাক্টর, পাম্পসেট, জৈব সার ইত্যাদি ব্যবহার করে কিভাবে কৃষিক্ষেত্রে বিপ্লব আনা যায় সে বিষয়ে তিনি কিন্তু জোর দেন। এবং তৎকালীন সমাজে কিন্তু বাংলার সমাজে বিশেষ করে যারা উচ্চবিত্ত সম্প্রদায় ছিল তাদের মূল উদ্দেশ্য ছিল তাদের ছেলেদেরকে পড়াশোনায় বিলেত পাঠিয়ে সেখানে আইসিএস বা ব্যারিস্টার বানানো। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এবং তার জামাতা নগেন্দ্রনাথকে কিন্তু কৃষি শিক্ষার জন্য কিন্তু সেই সময় বিলেতে পাঠিয়েছিল 1906 থেকে 7 খ্রিস্টাব্দ নাগাদ। কারণ তিনি চেয়েছিলেন আধুনিক বীজ, উন্নত সার, কীটনাশক ব্যবহার করে কিভাবে বাংলার কৃষিক্ষেত্রে উন্নয়ন আনা যায় সেদিকে লক্ষ্য রাখার উদ্দেশ্যে। এবং এর পাশাপাশি তিনি শুধুমাত্র স্বল্প সুদে কৃষকদের ঋণ দানের ব্যবস্থার জন্য কৃষি ঋণ ব্যাংকও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর শুধুমাত্র কৃষিক্ষেত্রেই তিনি উন্নতি করে তিনি থেমেছিলেন না, তিনি বাংলার তাঁত শিল্প এবং অন্যান্য শিল্পের ক্ষেত্রেও কিন্তু নজর দেন এবং জমিদারদের সাথে প্রজাদের মীমাংসার জন্য তিনি গড়ে তোলেন সালিশি সভা। এছাড়াও যে কৃষকরা যাতে তার ফসলের ন্যায্য মূল্যের দাম পান তার জন্য তিনি গড়ে তুলেছিলেন কলকাতাতে ট্যাগর অ্যান্ড কোং 1895 খ্রিস্টাব্দে। এই ট্যাগর অ্যান্ড কোং সংস্থাটি কিন্তু সেই সময় কৃষকদের ধান, পাট এগুলি বিক্রি করে কৃষকরা যাতে তাদের ন্যায্য মূল্য পান তার দিকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নজর দিয়েছিলেন। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এই সমস্ত কিছু করে তৎকালীন সময়ে মানুষের মধ্যে যে ভেদাভেদ ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় নয়, ব্রাহ্মণ জলডাল, হিন্দু মুসলিম যে ভেদাভেদ ছিল সেই ভেদাভেদ তিনি দূর করে মানুষের মধ্যে এইভাবেই তিনি শিক্ষার উন্নতি ঘটাতে চেয়েছিলেন। তো এই ছিল তোমাদের এই 6টি ইম্পর্টেন্ট টপিক। আশা করছি পঞ্চম অধ্যায় থেকে এই 6টি কোশ্চেন যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে তোমরা তোমাদের টেস্টের জন্য এবং পরবর্তীকালে ফাইনালে যে এক্সাম আছে তার জন্য তোমরা কমন পেয়ে যাবে। আর সব শেষে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।